কেজরিওয়াল উনি একটা কথা বলছিলেন, যদি আমি জনগণের কাজ করছি, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, বিভিন্ন বিভাগে যদি আমি কাজ করতে পারছি আমাকে বলতে, আর যদি আমি কাজ করি নাই তাহলে আমাকে ভোটের প্রয়োজন নেই। আর অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের বক্তব্য যে মোগলের আগ্রাসন আসামকে বাঁচাবার জন্য, মোগলের আগ্রাসন থেকে আসামকে বাঁচাবার জন্য বিজেপিকে বলতে 5টা বছরে তাদের নির্বাচনী ইস্তেহারে যে সমস্ত প্রতিশ্রুতি ছিল তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ভাষণে বলেন ভিটিমাটি, শূন্য সহনশীলতা, ভিটিমাটি রক্ষা এবং শূন্য সহনশীলতা, পাহাড় বয়াম, বিভিন্ন কথা উনি বলেন। কিন্তু আজকে শূন্য সহনশীলতা বলে করাপশন, একেবারে করাপশন বন্ধ করে দিবে, কোনো দুর্নীতি হবে না। কিন্তু আমার মনে হয় স্বাধীনতার পর থেকে যত সরকার হয়েছে এই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রিসভা এই সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভা। আজকে আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা এমজিএনরেগার কাজ দিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট, রাস্তাঘাট সাধারণত আগে থেকে চলে আসছে। এইবার পঞ্চায়েত প্রতিনিধিরা রুখে দাঁড়াচ্ছে। একটা স্কিম আনতে গেলে প্রায় 20% টাকা ঘুষ দিতে হয়, কোথাও 10%, কোন জায়গায় 5%, আবার কোন কেরানির টেবিলে 2%। এই 20% ঘুষ দিয়া পঞ্চায়েতের প্রতিনিধিরা কাজ আনবে। ইতিমধ্যে আমাদের দক্ষিণ শালমারা জেলার পঞ্চায়েতের প্রতিনিধিরা ইতিমধ্যেই তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এনরেগার কাজ করবো না। ধুবড়ী জেলারও একই অবস্থা, মানে এত দুর্নীতি। 4বার এমএলএ হয়েছি, আপনারা বাড়িয়েছেন। এমএলএ ফান্ডের কাজ করতে যে 10% না 10% একদম 3% সব মিলিয়ে এমএলএ ফান্ডের টাকারও 20% ঘুষ দিতে হয়। কোনদিনও শুনি নাই এমএলএ ফান্ডের টাকা ঘুষ চাইতে বহুত অন্তর কাঁপত, কিন্তু এটা ডেসপারেটলি। কাজেই শূন্য সহনশীলতা। আপনারা সোশ্যাল মিডিয়া, টিভিতে সব জায়গায় আপনারা দেখছেন কোথায় কিভাবে দুর্নীতি হচ্ছে। উন্নয়নের যে প্রতিশ্রুতি, এক্সপ্রেস হাইওয়ে, ব্রহ্মপুত্র নদী 2 পারে এক্সপ্রেস হাইওয়ে করবে, সর্বানন্দ সোনোয়ালের প্রথম ভাষণ খুশি হয়েছিলাম যে আমাদের মূল সমস্যা নদী ভঙ্গ সমস্যা। যদি আজকে ব্রহ্মপুত্র নদীর 2 পারে যদি এক্সপ্রেস হাইওয়ে করা হয়, নিশ্চয়ই হাইওয়ে প্রোটেকশনের জন্য তারা ইরোশন প্রোটেকশনের ব্যবস্থা করবে। কাজে আমাদের মূল সমস্যাটা থেকে সমাধান হবে, আমাদের আর সমস্যা থাকবে। 5 বছর প্রায় অতিবাহিত হবে। এক্সপ্রেস হাইওয়েতে দূরের কথা, প্রতি বছরে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি এই গড়াকনিয়ার চলে যেতেছে। কাজে প্রোটেকশন দিতে পারে না এক্সপ্রেস হাইওয়ে কি হবে। ব্রহ্মপুত্র নদীর উপরে কংগ্রেস সরকারে একটা নয়, দুটা নয়, 6টা ব্রিজ বানিয়েছে। কতগুলো ব্রিজ কমপ্লিট করতে পারছিল না। বিজেপি গভর্নমেন্টের আসার পরে তারা ফিতা কাটার সুযোগ পাইল। নতুন করে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো একটা ব্রিজ তারা স্যাংশন দিতে পারে নাই এই ব্রহ্মপুত্র নদীতে। আজকে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ, এই ব্রিজের কাজ
আসাম তথা মেঘালয় সরকার যৌথভাবে, যে সময় মেঘালয় কংগ্রেস সরকার ছিল, আসামে কংগ্রেস সরকার ছিল, দুই সরকারের ক্যাবিনেট সিদ্ধান্তে 2008 সালে কেন্দ্রের মনমোহন সিং সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব মর্মে আমাদের ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ স্যাংশন হয়েছে। সেই ব্রিজ 2008 আর এখন 2020, অর্থাৎ 12 বছর অতিবাহিত হলো, এখন পর্যন্ত সেই ব্রিজের খুঁটা গাড়া হলো। কিন্তু এখন উন্নয়নের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ, চাকরি বাকরির ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ, আজকে স্কুল সরকারিকরণ করার ক্ষেত্রে ব্যর্থ। এখন নতুন করে তারা আসামের মাদ্রাসা শিক্ষা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হলো। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যুক্তি, শিক্ষামন্ত্রীর যুক্তি যে সৌদি আরবে তো অসমীয়া ভাষা শেখায় না, আমরা কেন আরবের ভাষা আসামে কেন আমরা শেখাবো? এটা কোনো যুক্তি হলো? যে মাদ্রাসা শিক্ষা দেশ স্বাধীনতার আগে ব্রিটিশ সরকারে তারা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে এই মাদ্রাসা শিক্ষা আরম্ভ করেছিল, আর সেই মাদ্রাসা শিক্ষা এই বিজেপি সরকারের আসাম সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেওয়া হলো। মাদ্রাসা যে সমস্ত জেনারেল শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তাদেরকে ইতিমধ্যে ট্রান্সফার করে হাই স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই যে একটা ব্যানার, এই ব্যানার মাননীয় বদরুদ্দিন আজমল সাহেব এক মিটিংয়ে এই ব্যানারটা ওরা নিতে রেখেছিল, কারণ তাদের আজমল ফাউন্ডেশন সামগ্রী বিতরণে, কারণ এই আজমল ফাউন্ডেশনের মার্কাজুল মারিফের যে এনজিও, এদের টাকা পয়সা আছে বিদেশ রাষ্ট্র থেকে। বিদেশ রাষ্ট্র মানে মুসলমান রাষ্ট্র, সেই ব্যানার যদি আরবিকে লেখা না থাকে তাহলে কি তারা বুঝতে পারে? অসমীয়া যদি ব্যানার লেখা হয়, এই অসমীয়া ভাষা সেই মুসলিম রাষ্ট্র, তারা কি বুঝতে পারবে? আগামী বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতো বলার সাহস আসামের মুখ্যমন্ত্রী নাই। তার জন্য তারা মোগলের আকর্ষণ, এর আগে নির্বাচনে বলছিল বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হবে, কিন্তু এইবার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আগেই বলছে যে আমি বিধানসভায় নির্বাচন খেলবো না, আমি মুখ্যমন্ত্রী হব না, উপমুখ্যমন্ত্রী হব। এই ইস্যুতে এখন তো বলে লাভ নাই। তার জন্য এই 35-65 মানে 65% হিন্দু 35% মুসলমান, এই যুক্তিগুলো তারা আনছে। কাজে আমাদের কথা যে আমাদের মূল সমস্যা আজকে এনআরসির সমস্যা, আমাদের মূল সমস্যা ভারতবর্ষে ধর্মের নামে যেটা আইন পাস করা হলো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে আইনে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সমস্ত হিন্দু মানুষ ভারতবর্ষে নাগরিকত্ব পাবে, শুধু হিন্দু মানুষ। আর মুসলমানের জন্য সারা ভারতবর্ষে এনআরসি প্রস্তুত করা হবে, এনআরসি থেকে বাদ করা মানুষ এই দেশ থেকে যেতে হবে। আসামের এনআরসি 2005 সালে শুরু হয়েছিল, 2019 সালে এনআরসি কাজ শেষ হলো, ফাইনাল লিস্ট পাবলিশ হলো, 19 লক্ষ মানুষের নাম বাদ পড়লো। তারা আশা করছিল, বিজেপি সরকার আশা করছিল যে কমপক্ষে 40 লক্ষ মুসলমানের নাম বাদ করবে, কিন্তু দেখা গেল যে মাত্র 5.5 লক্ষ মুসলমান বাদ পড়লো, আর বাকি সব হিন্দু বাদ পড়লো। এখন এই এনআরসি ভালো না, এনআরসি খারাপ, সে এনআরসি পেন্ডিং করে দেওয়া হলো। অগণতান্ত্রিক ভাবে যে এনআরসি প্রস্তুত হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, আজকে সুপ্রিম কোর্টে সে কেস চলছে যে এনআরসি এখন পাবলিকে দিব না দিব না, এখানে কেস চলছে। কাজে বন্ধুগণ, এটা স্পষ্ট হয়ে গেছে বর্তমান যে সরকার, বিজেপি সরকার, মুসলমান বিরোধী সরকার, মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হচ্ছে, মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত করা হচ্ছে, কারণ এদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য এরা আরএসএস যে স্বপ্ন দেখছিল স্বাধীনতার পরে, দেশ বিভাজনের পরে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র দাবি করেছিল, কিন্তু আমাদের নেতা জাতির পিতা মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফুর খান, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, আমাদের কংগ্রেসের নেতৃত্ব যারা দিয়েছিলেন, যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, তারা বলছিল যে না, এই দেশকে হিন্দু রাষ্ট্র হতে পারে না, এই দেশের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে, সকলের নিজের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীনতা সংগ্রামে কমপক্ষে 40,000 আলিম শহীদ হয়েছিল, যাদেরকে গাছের লটকে ফাঁসি দেওয়া হয়েছিল দিনে দুপুরে। কাজে এই দেশ হিন্দু রাষ্ট্র হতে পারে না, এই দেশ সকলের রাষ্ট্র, এই দেশে সকলের সমান অধিকার, এই সকলের সমান অধিকার থাকবে। তাই আরএসএস এর নেতারা তুলনা করছে জাতির পিতা মহাত্মা গান্ধী গুলি করে হত্যা করছে। সেই আরএসএস এর আরেকজন নেতা
নরেন্দ্র মোদী আজীবন আরএসএস এর সদস্য, যারা ব্রিটিশের সঙ্গে তারা চোরাংচোরা বাহিনী হিসাবে আন্দোলনের বিরুদ্ধে কাজ করছিল। স্বাধীনতা সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না। তাদের একজন মানুষ স্বাধীনতা সংগ্রামে তারা অ্যারেস্ট হয়েছিল, সাভারকার। যে সাভারকারকে সেই কুড়িয়াপাড়ি জেলে দেওয়া হয়েছিল, সে জেলের থেকে চিঠি গেছিল যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি আন্দোলন করবো না, সরকারের বিরুদ্ধে যাবো না। কাজে একজন মানুষ। তাছাড়া এই আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ তাদের কোনো অবদান নাই স্বাধীনতা সংগ্রামে। আর আজকে তাদের এই স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান, আজকে তাদের এই ভারতবর্ষ অস্তিত্ববিহীন যে দেশে 750 বছর মুসলমানরা রাজত্ব করেছেন, সেই দেশে মোগলরা বানানো সেই বাবরি মসজিদ 550 বছর, সেই বাবরি মসজিদকে আজকে নরেন্দ্র মোদী একদিনে সুপ্রিম কোর্টে তারা অর্ডার করে সেখান থেকে 17 কিলোমিটার দূরে সরিয়ে দিল, আর ওখানে মন্দির বানাবার অর্ডার দেওয়া হলো। এখন মন্দির সেখানে বানানো হয়েছে। আমরা কিছু বলতে পারতেছি? আছে কোন সাহস এই সরকারের বিরুদ্ধে? কেউ প্রতিবাদ করার সাহস আছে? নাই। 1999 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, তখন উত্তরপ্রদেশে বিজেপি সরকার ছিল, কল্যাণ সিং যাদব মুখ্যমন্ত্রী ছিল, তার নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ প্রতিবাদ করেছিল, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ করেছিল, হিন্দু মুসলমানের সংঘর্ষ হয়েছিল। আর আজকে সেই বাবরি মসজিদ সেখান থেকে 17 কিলোমিটার দূরে সরিয়ে দিল বিনা কারণে। সেটা 550 বছর আগে সেখানে বাবরি মসজিদ বানানো হয়েছিল। বাবরি মসজিদ ছিল সেই মাটি, বাবরি মসজিদের মাটি। সেখানে তন্নতন্নকরা, সেখানে ভূতত্ত্ব বিভাগে তারা অনুসন্ধান করে সেখানে তারা আজকের যে বিজেপি আরএসএস তার দাবি করছিল যে ওখানে রামের জন্মভূমি ছিল, রামের জন্মভূমি কোনো প্রমাণ তারা দেখাতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস নিজের চিফ জাস্টিস নিজের এখতিয়ার, তাদের একটা এখতিয়ারে তারা একটা অর্ডার দিতে পারে, তার ব্যক্তিগত এখতিয়ারে সেখানে অর্ডার দিয়ে সেখানে রাম মন্দির বানানোর নির্দেশ দেওয়া হলো। আর 550 বছর আগে যে মসজিদ বানানো হয়েছিল সেই বাবরি মসজিদ সেখান থেকে 17 কিলোমিটার দূরে করার জন্য নির্দেশ দেওয়া হলো। আছে গণতন্ত্র? আছে মুসলমানের অধিকার? আছে না? আর আমাদের মুসলমানরা এটার প্রতিবাদ করার সাহস নাই। গাড়িতে বন্ধে বুঝতে পারছে যে এই সরকার মুসলমান বিরোধী সরকার। একটা গরু কিনে নিয়ে বাড়িতে যাবে, গরু কেনার অধিকার সকলেরই আছে। গরু কিনে নিয়ে বাড়িতে যাবে, রাস্তায় তুলে গোরক্ষক বাহিনী আরএসএসরা তাকে দিনের দুপুরে রাস্তায় তাকে মারতে মারতে মেরে ফেলে দেয়। পুলিশ তামসা দেখে, পাবলিক তামসা দেখে তাকে কেউ বাঁচায় না। একটা না, কয়েকটা ঘটনা এইভাবে ঘটতে চলছে। আজকে এই 750 বছর যেখানে মুসলমানের রাজত্ব, এখনো দিল্লি যান, লখনৌ যান, যেখানে যাবেন সেখানে যেদিকে তাকাবেন সেই দিকে মুসলমানের চিহ্ন। আজকে লাল কিল্লা নরেন্দ্র মোদী হোস্টিং করে ওটা কে বানানো? ওটা মুসলমানের সম্পত্তি, ওটা মুসলমানের বানানো। আজকে যেখানে দেখবেন আজকে আগ্রা তাজমহল ভারতবর্ষের গৌরব, সেটাও মুসলমানের বানানো। তাহলে তোমরা এগুলো ভেঙে দাও, যেহেতু মুসলমানের বানিয়েছে। কাজে এই সরকার অর্থাৎ তারা ভারতবর্ষ থেকে মুসলমানকে এক জাত এক দেশ, তাদের কথা একটা জাতি হতে রাখে, ওয়ান কান্ট্রি ওয়ান নেশন তাদের যুক্তি। যদি আমাদের আজকে মাদ্রাসা বন্ধ করলো, আজকে এনআরসি বন্ধ করে দিল, পর্যায়ক্রমে আমাদের অস্তিত্ব শেষ করে দিতেছে। আজকে আজান দেওয়া বন্ধ করবে, কাউকে নামাজ পড়া বন্ধ করবে। কাজে এটা আসতেছে সময়। কাজে আমাদের সামনে একটাই রাস্তা আছে। 2021 সালে যদি আমরা এই সাম্প্রদায়িক সরকারকে আসাম থেকে যদি আমরা বিতরণ করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের অধিকার আজকে তো নাই। আমাদের কিন্তু অধিকার নাই। ব্রিটিশের পরাধীনতা থেকে মুক্ত করেছিল এই দেশকে। আবার আমরা এই বিজেপির আমলে আসাম তথা ভারতবর্ষের মুসলমানরা আজকে আমাদের স্বাধীনতা নাই, আমরা পরাধীন। কাজে এই পরাধীনতা থেকে স্বাধীনতা পাওয়ার জন্য, আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য, আমাদের অধিকার সাব্যস্ত করার জন্য আমাদের একটাই রাস্তা আছে, একটাই অস্ত্র আছে, যে আসাম থেকে আমরা যদি সকলে ইউনাইটেড হই, আসাম থেকে আমরা বিজেপিকে বিদায় দিতে পারবো, কোনো সন্দেহ নাই। তাই আমাদের কিছুদিন আগে বিহারের নির্বাচন হলো, আপনি ভালো করে লক্ষ্য করছেন যে আজকে বিহারে সেখানে যেটা মহাগঠবন্ধন কংগ্রেসের নেতৃত্বে মহাগঠবন্ধন সরকার করবে, সেখানে দেখা গেল সামান্য ভোটের ব্যবধানে 100 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে, 500 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে, 200 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। কেন পরাজিত হয়েছে জানেন? আসাদুদ্দিন ওয়াইসি আরেকজন দাঁড়িয়ালা, সে হায়দ্রাবাদের, সে আসাদুদ্দিন ওয়াইসি সেখানে প্রত্যেকটা যেখানে মুসলমান আছে সেখানে প্রার্থী দাঁড়া করে দিয়ে এই আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেটকে সেখানে হারিয়ে দিচ্ছে। সে আজকে তার নিজের কথা চিন্তা করলো, কওমের কথা চিন্তা করলো না, কিন্তু কওমের নামে তারা ভোট দেয়। কিন্তু কওম আজকে পরাধীনতা চলে গেছে, কওমের যে তাদের ধর্মের অস্তিত্ব আজকে বিনষ্ট হয়ে দিচ্ছে, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এই কথা তারা লক্ষ্য করে না। কাজে আমাদের আসামে শুধু মুসলমানরা আমরা ইউনাইটেড হলেও আমরা এই সরকারকে বিদায় দিতে পারবো না। কাজেই আমাদের আসামে কংগ্রেস, ইউডিএফ, সিপিআই, সিপিএম এবং বিজেপি যে কোনো একটা গ্রুপ
এগুলা মিলিয়ে আমাদের অ্যাবসলিউট মেজরিটি আমরা পাবো, আমরা হিসাব করছি। কাজে আমরা যদি আমাদের মহাগঠবন্ধন যদি আসামে করতে পারি, তাহলে আমরা এই বিজেপি সরকারকে ছেড়ে দিতে পারি। 2016-তে কংগ্রেস ইউডিএফ মিলে 39টা এমএলএ আর 24টা এমএলএ আমরা পরাজিত হয়েছি। কংগ্রেস ইউডিএফ এর ভোট বিভাজনে ধুবড়ী জেলায় 2টা, গোরখগঞ্জ এবং বিলাসিপাড়া পূর্ব সমষ্টি, এইভাবে আসামে 24টা সমষ্টি, 39 আর 24 হলে 63 আমাদের গভর্নমেন্ট হয়েছে। আমাদের গভর্নমেন্ট হয় গত 2016-তে আমরা পরাজিত হয়েছি একমাত্র আমাদের ভোট বিভাজনে। কাজে এইবার আমি অনুরোধ করবো, ইতিমধ্যে যদিও বর্ণবদ্ধ সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন উনি এইবার এই মহাগঠবন্ধনে থাকবে এবং ওনার তরফ থেকে উনি সম্মতি প্রদান করছেন। কাজে আশা করি যদি আমরা আমাদের মহাগঠবন্ধন যদি আমরা সত্যিকারই আমরা করতে পারি, তাহলে 2021-এ আমরা বিজেপিকে আসাম থেকে বিদায় দিতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সোনাবাড়ি সাহেব বলছেন যে বর্ণবদ্ধ সাহেবের সঙ্গে বিজেপি হেমন্ত বিশ্ব শর্মার একটা সুসম্পর্ক ছিল, কিন্তু আজকে সেই সুসম্পর্কের মধ্যে এত লড়াই কেন? কারণ হেমন্ত বিশ্ব শর্মা চায় না কংগ্রেস ইন্ডিয়া ব্যাক, কংগ্রেস সিপিএম ব্যাক, কংগ্রেস বিপিএম ব্যাক। হেমন্ত বিশ্ব শর্মা চায় না। ওনারা ভালো করে জানে, উনি মহাজ্ঞানী, উনি ভালো করে জানে যে যদি এরা এক হয় তাহলে বিজেপি এখানে কোনো অস্তিত্ব থাকবে না। এইবার বিজেপি ভোট বিভাজন হবে, সেখানে রাইজের দল এবং এজিপি 2টা নতুন দল গঠন হয়েছে, এটা সমস্ত অপারেশনে তাদের ভোট বিভাজন করবে। আমাদের ভোট বিভাজন যদি আমরা রোধ করতে পারি, আমাদের যেটা মহাগঠবন্ধনের যেটা পরিকল্পনা, এই পরিকল্পনা যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে নিশ্চয় আমাদের 2021-এ কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আমরা বিদায় দিতে না পারি, আমাদের সামনে 2টা রাস্তা থাকবে। একটা হলো যে আমরা হয় হিন্দু ধর্ম গ্রহণ করে এই দেশে বাস করতে হবে, হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, আর না হলে দেশ থেকে দেশটা চলে যেতে হবে। 2টা রাস্তা। এই 2টা রাস্তা থেকে বাঁচার জন্য আমাদের একটাই উপায় আছে, যে আগামী নির্বাচনে আমাদের ছেলেরা বিজেপি করে কিবার করে আমার একটা আত্মবিশ্বাস আছে যে তারা নিশ্চয়ই বিজেপিকে ভোট দেবে না, কিন্তু স্বার্থের জন্য তারা আজকে বিজেপি দলে গেছে। এটা আমার একটা আত্মবিশ্বাস যে আজকে আমার যেটা সেন্টিমেন্ট, আজকে মানসিকভাবে আমি যেটা কষ্ট পাইতেছি, আমাদের সমস্ত মুসলমান সেইভাবে কষ্ট পাইতেছি, কোনো সন্দেহ নাই। মানসিকভাবে কিন্তু সকলে কষ্ট পাইতেছে আজকে এই বিজেপি নেতাদের কথাবার্তা। কাজে আমাদের সময় শেষ। বিহাৰৰ ইলেকশ্যনত আমাৰ বেছিকৈ ক্ষতি কৰিলে আছাদুদ্দিন ওৱেইছি। তো য'ত য'ত মুছলমান আছে তাতে কেণ্ডিডেট দিছে, দি জিকিছে 5টা, কিন্তু হৰুৱাইছে বহুত। যিটো আমাৰ 2016 চনত যিটো UDF-ৰ কাৰণে হৈছিল, এইবাৰ আছাদুদ্দিনৰ কাৰণে বিহাৰত হ'ল। গতিকে আমি ইতিমধ্যে হাইকমাণ্ডক কৈছোঁ যে আমি যদি আপাৰ আছামৰ মানুহৰ কথাত আমি যদি UDF-ক যদি আমি এৰি দিওঁ, তেওঁলোকে আকৌ 2016 চনৰ নিচিনা য'ত 5,000 10,000 মুছলমান ভোট আছে তাতে কেণ্ডিডেট দিব, তাৰ পৰা আধা ভোট লৈ যাব, আমাৰ কেণ্ডিডেটবিলাক অলপ অলপ ভোটত হাৰিব। গতিকে আমি এটা মহাগঠবন্ধন কৰিব লাগিব, নহ'লে আমি বিজেপিক আমি খেদিব নোৱাৰিম। এই কথাটো আমি আমাৰ AICCৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক আমি ইয়াৰ আগতে গুৱাহাটীত আমি কৈ দিছোঁ। তেওঁ কৈছে আমি সোচেংগে কিয়া এলায়েন্স ফাইনেলটো আমাৰ হাইকমাণ্ডেহে কৰিব, আমি ষ্টেট কমিটিয়ে সিদ্ধান্ত ল'ব নোৱাৰিম। ষ্টেট কমিটি আমি ৰিকমেণ্ডেশ্যন দিছোঁ এলায়েন্স কৰিব লাগিব। গতিকে এতিয়া ফাইনেল কৰিব আমাৰ AICCৰ প্ৰেচিডেণ্ট কংগ্ৰেছ সভানেত্ৰী সোনিয়া গান্ধী। আছাদুদ্দিন ওৱেইছি প্ৰাৰ্থী দিলেই নহ'ব, ইয়াত এটা তেওঁৰ নেটৱৰ্ক থাকিব লাগিব, মানে তেওঁৰ অৰ্গেনাইজেশ্যন থাকিব লাগিব। অকল কেণ্ডিডেট দিলেই ভোট নিদিয়ে, কাৰণ আজমল চাহাবৰ ইলেকশ্যন খেলিম বুলি কৈ তেওঁৰ এটা বহুদিনৰ পৰিকল্পনা। তেওঁ এই খাৰিজি মাদ্ৰাছা, ইছলামীয়া মাদ্ৰাছা, বানাত মাদ্ৰাছা, এই মাদ্ৰাছাবিলাকত তেওঁ আগৰ পৰাই অলপ অলপ তেওঁৰ আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা সহায় কৰি আহিছিল বহু বছৰ আগৰ পৰা। সেই মানুহখিনিৰ লগত তেওঁৰ এটা এই মানে খাৰিজি মাদ্ৰাছা, বানাত মাদ্ৰাছা, ইছলামী মাদ্ৰাছাৰ এই মাদ্ৰাছাবিলাকৰ এটা এছ'চিয়েশ্যন আছে, তানজিমা বোৰ্ড বুলি কয়, আৰু তানজিমা বোৰ্ডৰ সভাপতি হৈছে মাওলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া। গতিকে তেওঁৰ নেটৱৰ্কটো বহুদিন আগৰ পৰাই আছিল, সেইকাৰণে তেওঁ অতি সহজে ৰাজনৈতিক দল খুলি পেলাই ছাকচেছ হ'ব পাৰিছিল। কিন্তু আছাদুদ্দিন ওৱেইছিৰ ইয়াততো কোনো অস্তিত্ব নাই, তেওঁ ইয়াত কোনোদিন কাকো সহায় কৰিও পোৱা নাই, তেওঁৰ সংগঠন ইয়াত জন্ম দিয়া হোৱা নাই। গতিকে অচানক তেওঁ আহিলে একো কৰিব নোৱাৰে, কোনো ক্ষতি নহয়, কাৰণ তেওঁৰ
অসমৰ মুছলমানে যিটো আজি সমস্যাত ভুগি আছে, যি অত্যাচাৰিত হৈ আছে, যি ধৰণৰ ডিপ্ৰাইভ হৈ আছে, বিভিন্ন চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰত, বিভিন্ন ক্ষেত্ৰত আজি মুছলমানসকলে অসমত বঞ্চিত হৈ আছে। গতিকে আছাদুদ্দিন ওৱেইচি এই বঞ্চিতৰ পৰা আমাক উদ্ধাৰ কৰিব নোৱাৰে। গতিকে আছাদুদ্দিনৰ ইয়াত কাৰণ আমাৰ অসমৰ মানুহে ইতিমধ্যেই এটা অভিজ্ঞতা হৈ গৈছে যে UDF কংগ্ৰেছ বিভাজনত আমি 2016 চনত গভৰ্ণমেণ্ট কৰিব পৰা নাই আৰু যাৰ ফলত বিজেপি গভৰ্ণমেণ্ট হৈছে। গতিকে নতুনকৈ আৰু এটা এই মৌলবাদী পাৰ্টি আহি ইয়াত ভোট বিভাজন কৰিব নোৱাৰিব, এইটো মোৰ ব্যক্তিগত বিশ্বাস। কংগ্ৰেছ UDF মিত্ৰতা হ'লে কিমান এখন আপোনালোকে বিচাৰিব? কংগ্ৰেছ UDF অকল নহয়, কংগ্ৰেছ UDF CPI CPM BPF বিভিন্ন দল লগ লাগি আমি এবছলুট মেজৰিটি পাম। আপোনালোকে কিমান এখন বিচাৰিব? ইয়াত আসন বিচৰা বিচৰি কথা না, যিটো সমষ্টিত যি পাৰ্টিৰে যিয়ে উপযুক্ত, যি সহজে জিকিব পাৰিব, সেইটো কংগ্ৰেছে হওক আৰু UDF হওক। গতিকে আমাৰ যদি এলায়েন্স হোৱা হয়, যদি হাইকমাণ্ড এইটো এপ্ৰুভ কৰে, তেতিয়াহ'লে আমি কংগ্ৰেছ UDFৰ পাৰ্থক্য নাথাকিব। যিজন জিকিব পাৰিব সহজে তাকেই প্ৰাৰ্থিত্ব দিয়া হ'ব। মিত্ৰতাত দেখা গৈছে যে একাংশ কংগ্ৰেছৰ বিধায়কে মানে সমৰ্থন দিয়া নাই, যেনেকুৱা মানকাছাৰৰ বিধায়ক মতিয়া ৰহমান মণ্ডলে সমৰ্থন দিয়া নাই। টিভিত মানে সাক্ষাৎকাৰ দিছে যে কংগ্ৰেছৰ AIUDFৰ মিত্ৰতাক মানি নলয়। গৌৰীপুৰতো মহিবুলে বিৰোধিতা কৰি আছে। মহিবুলতো MLA নহয়, তেওঁ কংগ্ৰেছৰ এটা সময়ত কংগ্ৰেছৰ টিকেটত জিকিছিল, তাৰ পিছ মুহূৰ্তত আৰু ইণ্ডিপেণ্ডেণ্ট গুচি গৈছিল। গতিকে আজিৰ দিনত তেওঁ কংগ্ৰেছৰ স্থিতি নাই। গতিকে মানকাছাৰৰ বিধায়কটো আমাৰ লগতে আছে। টিভিত কেতিয়া দিছে মই পোৱা নাই, কিন্তু তেওঁ আমাৰ লগত একে সিদ্ধান্তত আছে। তেওঁক টিকেটটো লাগে সেইটোও বেলেগ কথা, কিন্তু প্ৰত্যেকেই বিচাৰিব। কিন্তু এইটো হাইকমাণ্ডে চিন্তা কৰিব যে কাৰ কি পৰিস্থিতি, ফিল্ডত কাৰ শক্তি আছে, সেই হিচাপে বিবেচনা হ'ব। যদি দক্ষিণ শালমাৰাত আপোনাক দিয়া নহয়, UDFক যদি দিয়া হয়, আপুনি কি কৰিব? হ্যাঁ, মোতকৈ যদি ইয়াত অন্য কোনোবা UDFৰ কোনো কেণ্ডিডেট যদি মোতকৈ উপযুক্ত হয়, দিলে মোৰ কোনো আপত্তি নাথাকিব। আমি গভৰ্ণমেণ্ট হ'ব লাগিব। হা, প্ৰশ্নই নুঠে। মই 35 বছৰৰ পৰা কংগ্ৰেছ কৰি আছোঁ, গতিকে কংগ্ৰেছৰ পৰা মই একেঞ্চি আঁতৰি নাযাওঁ। থেংক ইউ।